নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজ 6ই সেপ্টেম্বর শুক্রবার, দেখছেন ঝটপট 10টা খবরের আরও একটা পর্ব। হ্যাঁ, এখন নতুন চ্যানেলের লিঙ্কগুলো আমরা ইউটিউবের ডেসক্রিপশান বক্সে এবং ফেসবুকের কমেন্টে দিয়ে দিচ্ছি। আর অনুরোধ করছি যে আমাদের নতুন চ্যানেল জাকির হোসেন শেখ অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব এবং জাকির হোসেন শেখ অফিসিয়াল ফেসবুক পেজে লাইক আর ফলো করে অবশ্যই চ্যানেলের ভিডিওগুলো দেখুন। তবে এমনটা অনুরোধ করছি বলে ভাববেন না যে নিউজ নির্ভীক চ্যানেল বন্ধ করে দিচ্ছি, প্রশ্নই ওঠে না। এবার খবরে ফিরি। আজ প্রথমেই রাজ্যের খবরে থাকছে আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখলের ডাক। সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন আগামী 8ই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখল করতে পথে নামবেন মেয়েরা। নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের প্রথম এই বড় খবর ছাড়াও আঞ্চলিক, জাতীয় এবং আন্তর্জাতিক মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো, আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই একটা বাংলোর হদিশ মিলেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। আরজি কর কাণ্ডের প্রতিবাদ সহ নিজের ছেলের খুনের প্রতিবাদে এবার ধর্নায় হাওড়া আমতার নিহত আনিস খানের বাবা সালিম খান। আমিষ খাইয়ে মুসলিম করে দেওয়ার চেষ্টা বলে হাস্যকর অভিযোগ তুলে নার্সারির পড়ুয়াকে সাসপেন্ড করেছেন উত্তরপ্রদেশের একটা স্কুলের প্রিন্সিপাল। হিন্দু বিরোধী বলে মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সেই আপ বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন। অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নাম নিয়েছেন বাংলাদেশেরও। কেনিয়ার একটা আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 17 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও ওই দুর্ঘটনায় 13 জনের অধিক গুরুতর আহত হয়েছেন। ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হয়েছেন 51 জন। সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট 10টা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি 10টা খবর। আরজি কর কাণ্ডের প্রতিবাদে ফের রাত দখলের ডাক। সুপ্রিম কোর্টে শুনানির আগের দিন আগামী 8ই সেপ্টেম্বর রবিবার ফের রাত দখল করতে পথে নামবেন মেয়েরা। মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের ঘটনার 1 মাসের মাথায় এই কর্মসূচির ডাক দেয়া হয়েছে। 14ই আগস্ট রাত দখল করতে পথে নেমেছিলেন মেয়েরা। সেদিন রাত দখলের ডাক যারা দিয়েছিলেন, এবারেও ফের তাঁরাই রাত দখলের ডাক দিয়েছেন। সমাজের সমস্ত স্তরের মানুষকে এবারেও রাত দখলে ডাক দেওয়া হয়েছে। আরজি কর কাণ্ডে প্রায় প্রতিদিনই কোনো না কোনো প্রতিবাদ কর্মসূচি চলছে রাজ্যের বিভিন্ন প্রান্তে। সোমবার 9ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি রয়েছে, তাই তার আগের দিন রাতে এই কর্মসূচি ফের নেওয়া হয়েছে। গত 5ই সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে আরজি কর মামলার শুনানি ছিল, তবে সেদিন শুনানি হয়নি। সেই শুনানির আগের দিন রাতেও রাত 9টা থেকে 10টা পর্যন্ত ঘরের আলো নিভিয়ে মোমবাতি জেলে প্রতিবাদে সরব হয়েছিলেন সমাজের সর্বস্তরের মানুষ। আগামী সোমবার দেশের সর্বোচ্চ আদালতে ফের আরজি কর মামলার শুনানি হবে, তাই তার আগের দিন ফের রাত দখলের ডাক দেওয়া হয়েছে। আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝেই একটা বাংলোর হদিশ মিলেছে দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়ে। ক্যানিং 2 নম্বর ব্লকের ঘুটিয়ারি শরীফের নারায়ণপুর মৌজায় কয়েকশো বিঘা ফাঁকা জমির মাঝে মাথা তুলেছে সবুজ রঙা দোতলা একটা বাংলো। বাংলোর উপরে লেখা সঙ্গীতা সন্দীপ ভিলা। বাংলোটার চারিদিকে লম্বা পাঁচিল। স্থানীয়দের একাংশের দাবি এই বাংলোটা সন্দীপের। পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ডাক্তারবাবুকে এই বাংলোতে তারা আসতেও দেখেছেন। সন্দীপের স্ত্রীর নাম সঙ্গীতা ঘোষ। স্থানীয়দের বক্তব্য, স্ত্রী এবং নিজের নাম মিলিয়ে বাংলোটার নাম দিয়েছিলেন সন্দীপ ঘোষ। বাংলো এবং বাংলো সংলগ্ন এলাকায় রয়েছে কয়েকশো বিঘা জমি। স্থানীয় সূত্রে জানা গিয়েছে একটা বেসরকারি সংস্থা কয়েকটা প্লটে বিভক্ত করে জমিগুলো বিক্রি করছে। ওই সংস্থাই 2 বিঘা জমির উপর বাংলোটা তৈরি করেছিল, যেটা পরে কেনেন সন্দীপ ঘোষ। বাংলোর পাশে কয়েক বিঘা জমিতে খামার বাড়ি তৈরি করেছেন স্থানীয় কয়েকজন যুবক। স্থানীয় এক বাসিন্দার কথায় বেশ কয়েক বছর আগে বাংলোটা তৈরি হয়। মাঝে মধ্যে ডাক্তারবাবুকে আসতে দেখেছি, শুনেছিলাম উনি কলকাতার আরজি কর হাসপাতালের অধ্যক্ষ।
আরজিকর কাণ্ডের প্রতিবাদ সহ নিজের ছেলের খুনের প্রতিবাদে এবার ধর্নায় হাওড়ার আমতার নিহত আনিস খানের বাবা। শ্যামবাজারে ধর্নায় বসার অনুমতি চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি। ওই মামলার পরিপ্রেক্ষিতে তাকে ধর্নায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ। তবে বেশ কয়েকটা শর্ত বেঁধে দিয়েছেন তিনি। শর্ত অনুযায়ী আগামী 7 থেকে 13 সেপ্টেম্বর পর্যন্ত আনিস খানের বাবাকে ধর্নায় বসার অনুমতি দিয়েছেন বিচারপতি। শ্যামবাজারে 12x15 ফুট মঞ্চ বানানোর অনুমতি দেওয়া হয়েছে। দুপুর 2টো থেকে রাত 9টা পর্যন্ত ধর্নায় বসবেন তারা। 300 লোক নিয়ে অবস্থানে বসতে পারবেন সালেম খান, তবে মানতে হবে শব্দবিধি। আনিসের দাদা সাবির খান সংবাদ মাধ্যমে জানিয়েছেন, আমরাও সুবিচার চাই, বাবার সঙ্গে আমিও ধর্নায় বসব। আমিষ খাইয়ে মুসলিম করে দেওয়ার চেষ্টা বলে হাস্যকর অভিযোগ তুলে নার্সারির পড়ুয়াকে সাসপেন্ড করেছেন উত্তরপ্রদেশের একটা স্কুলের প্রিন্সিপাল। স্কুলে আমিষ খাবার নিয়ে যাওয়ার জের পড়ুয়াকে সাসপেন্ড, প্রিন্সিপালের অকুস্থল সেই উত্তরপ্রদেশ, যোগীর উত্তরপ্রদেশ। সাফাই গেয়ে ওই প্রিন্সিপাল জানিয়েছেন, স্কুলে আমিষ খাওয়ার মতো কুশিক্ষা তারা ছড়াতে চান না। শুধু তাই নয়, ঘটনার বিরোধিতা করলে পড়ুয়ার মায়ের বিরুদ্ধে ধর্মান্তকরণের মিথ্যে অভিযোগও আনে ওই প্রিন্সিপাল। ভাইরাল ভিডিও, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ নির্ভীক। ভাইরাল ভিডিও সূত্রে জানা যাচ্ছে, রাজ্যের আমরোহার একটা স্কুলে ঘটনাটা ঘটেছে, যেখানে 7 বছরের একটা বাচ্চা টিফিনে আমিষ খাবার নিয়ে গিয়েছিল। সেই বিষয়টা জানতে পেরে সঙ্গে সঙ্গেই নার্সারির ওই পড়ুয়াকে স্কুল থেকে বরখাস্ত করে দেওয়া হয়। তার দাবি, ওই পড়ুয়াকে নিয়ে অন্য অভিভাবকদের সমস্যা রয়েছে, সেই জন্যই স্কুলের রেজিস্টার থেকে পড়ুয়ার নাম কেটে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বেসরকারি স্কুলের প্রিন্সিপালের এহেন সিদ্ধান্তে স্বভাবতই ক্ষুব্ধ পড়ুয়ার পরিবার। খবর পেয়ে প্রিন্সিপালের সঙ্গে কথা বলতে যান ওই পড়ুয়ার মা। সেখানে আমিষ খাইয়ে মুসলিম করে দেওয়ার অভিযোগ আনে ওই প্রিন্সিপাল, যা নেট মাধ্যমে ভাইরাল হয়েছে। হিন্দু বিরোধী বলে মন্ত্রিত্ব কেড়ে নিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির সেই আপ বিধায়ক কংগ্রেসে যোগ দিয়েছেন। উত্তর পূর্ব দিল্লির সীমাপুরী আসন থেকে 2015 এবং 2020 বিধানসভা ভোটে জয়ী রাজেন্দ্র 2022 সালের 19 অক্টোবর পর্যন্ত টানা 7.5 বছর কেজরিওয়াল মন্ত্রিসভার সদস্য ছিলেন। শুক্রবার অরবিন্দ কেজরিওয়ালের দলের সেই বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী রাজেন্দ্র পাল গৌতম সামিল হলেন রাহুল গান্ধী মল্লিকার্জুন খাড়গের শিবিরে। এআইসিসির সাধারণ সম্পাদক কেসি বেণুগোপালের উপস্থিতিতে কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। হিন্দুত্ব বিরোধী মন্তব্যের অভিযোগ ওঠার পরে তাকে সরিয়ে দিয়েছিলেন কেজরিওয়াল। ওই বছরে 5ই অক্টোবর দিল্লির আম্বেদকর ভবনে গণধর্মান্তর অনুষ্ঠান ছিল। বৌদ্ধ ধর্মগ্রহণের সেই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বী। রাজেন্দ্র ছিলেন সেই অনুষ্ঠানে। অপ্রত্যাশিত পরিস্থিতির জন্য ভারতের সশস্ত্র বাহিনীকে তৈরি থাকতে বলেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। নাম নিয়েছেন বাংলাদেশেরও। রাশিয়া ইউক্রেন যুদ্ধ, ইসরায়েল হামাস যুদ্ধ এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে অপ্রত্যাশিত পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। গতকাল বৃহস্পতিবার সশস্ত্র বাহিনীর কমান্ডারদের প্রতি তিনি এই আহ্বান জানিয়েছেন। গতকাল লখনৌতে যৌথ কমান্ডারদের সম্মেলনে বক্তব্য দেওয়ার সময় রাজনাথ সিং চীন সীমান্ত এবং প্রতিবেশী দেশগুলোর পরিস্থিতির ওপর ব্যাপক বিশ্লেষণের জন্য জোর দেন। তিনি বলেন, এই সব পরিস্থিতি অঞ্চলের শান্তি এবং স্থিতিশীলতার জন্য চ্যালেঞ্জ তৈরি করছে। রাজনাথ সিং এই সময় তার বক্তব্যে যৌথ সামরিক দৃষ্টিভঙ্গির বিকাশ এবং ভবিষ্যতে যুদ্ধের সময় দেশ কী ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে সেই বিষয়েও আলোচনা করেন। তিনি এই সময় বিভিন্ন প্ররোচনার জবাব কিভাবে আরও সমন্বিত, দ্রুত এবং আরও সুষমভাবে দেওয়া যায় তার উপর জোর দেন। তিনি বলেন, বৈশ্বিক অস্থিরতা সত্ত্বেও ভারতে এখন শান্তি বিরাজ করছে এবং উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে। তবে ক্রমবর্ধমান চ্যালেঞ্জের কারণে আমাদের আরও সতর্ক থাকতে হবে বলেছেন রাজনাথ সিং। কেনিয়ার একটা আবাসিক স্কুলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কমপক্ষে 17 জন শিক্ষার্থী নিহত হয়েছেন। এছাড়াও ওই দুর্ঘটনায় 13 জনের অধিক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এই খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়েছে, শুক্রবার কেনিয়ার মধ্যাঞ্চলের নাইরি নামের এলাকার একটা স্কুলের আবাসিক শিক্ষার্থীদের বোর্ডিং ভবনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করা হয়েছে। নাইরির পাহাড় ঘেঁষা ওই স্কুলটাতে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য
হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্কুলটা রাজধানী নাইরোবি থেকে প্রায় 170 কিলোমিটার উত্তরে অবস্থিত। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে এখনও আহত সকলের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি, তবে হতাহতের বেশিরভাগই শিশু বলে জানানো হয়েছে। ইউক্রেনের সামরিক অবকাঠামোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত 51 জন। ইউক্রেনের মধ্যাঞ্চলের একটা সামরিক ইনস্টিটিউটে গতকাল মঙ্গলবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। হামলায় অন্তত 51 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন 271 জন। মধ্যাঞ্চলের শহর পোলতাভার সামরিক ইনস্টিটিউট লক্ষ্য করে রাশিয়া এদিন পরপর দুটো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে। এবছর এখনও পর্যন্ত এটাই ইউক্রেনে রাশিয়ার সবচেয়ে বড় প্রাণঘাতী হামলার পর ঘটনাস্থলের কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা হয়েছে। সেগুলোতে দেখা যাচ্ছে অনেক তরুণের মৃতদেহ মাটিতে পড়ে আছে, সেগুলো ধুলো এবং ধ্বংসস্তূপে ঢাকা। তাদের পেছনে দেখা যাচ্ছে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত একটা বিশাল ভবন। একদম শেষে বলি, ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন, নিউজ নির্ভীকে চোখ রাখুন। তো আপাতত শেষ করছি, পরের পর্বে আবার দেখা হবে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন।